আর ছিদাম দুই ভাই, দুই প্রাণ এক আত্মা। দুঃখীর বউ রাধা খুবই সাদাসিধে, বুদ্ধিটা একটু কম। আর ছিদামের বউ চন্দরা, রূপ যেন তার ফেটে পড়ছে, তেমনি বুদ্ধি তার প্রখর, কিন্তু একটু অভিমানী। চন্দরা, এই চন্দরা, আজকে সুন্দর লাগছে রে তোকে। নয়ন, ছাড়ো, লোকে দেখলে কি বলবে? কামে যাবে না? কামি তো করছি, এই যে এই তোকে মালা দিচ্ছি। নয়ন, এই চন্দরা চন্দরা, তোর জন্য একটা রূপোর মালা করেছি, দেখবি নাকি? ওই দেখি দেখি। ও মা, কি সুন্দর! পছন্দ হয়েছে তো? বেশ। এই বাড়িতে বৌদির সাথে কি ঝগড়া করিস তো? আমি ঝগড়া করি না। সারাদিন তো ঝগড়াই চলতে থাকে, কি নিয়ে ঝগড়া করিস বলতো? সেটা বলবো কেন? নিজের কাজে যাও মশাই। পালিয়ে বাড়ির উঠোনে বসে রাধা চন্দরার চুল বেঁধে দিচ্ছে। এই এত নড়িস কেন? স্থির হয়ে বসতে পারছিস না? চুল বাঁধবো কি করে বলতো? এই যে বসলাম ঠিক করে। কি রে, আজ পাড়া বেড়াতে গেলি না? গায়ের লোক খালি বলে আমি নাকি ঝগড়া করি। ঝগড়া ঝগড়া করে তো সুখে। ওই ওই ওরা এসে পড়লে, তুই তাপ পাতগুলো বাড়, আমি ভাতের জলটা ছড়াই। এই আমার আর ভাত দিত, আমার ভাতটা একটু। আচ্ছা, সেদিন যে এত সুন্দর সুন্দর চালতা আনলো, ষষ্ঠী মাসের চালতা, বুঝলে না? রসে টুকু টুকু হয়ে রয়েছে। পাতে তো আর ওই চালটা দেখাই হলো না। আমি আর দিদি মিলে চাটনি করে খেয়ে ফেলেছি। মানে তোরা কি রে, আমার আর দাদা দিলি না? আচ্ছা, কাল দুটো গরম চা তুলে এনে চাটনি করে দেবো। হ্যাঁ, গরম চাল চাল দেখো। ছাড় না ছেড়ে, বাচ্চা মেয়ে স্বাদ হয়েছে, খেয়ে ফেলেছে, তোরও তো নোরা কম না। ও আমার নোলা, আজ সব পয়সা খেয়ে নিল। নে ভাত দে দাদাকে একটু। দাদা, আমি ভাবছি ওই দুদিনের জন্য পাবনা যাবো, জানো তো? কেন রে? আরে এখানকার লজ্জার জমিদার, জানো না তুমি? 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টারই পয়সা নেয়। আমি শুনেছি পাবনা সেতুর বাড়ি থেকেও 8 ঘন্টায় 12 ঘন্টা পয়সা দিচ্ছি। এই তুমি দুদিন এই দিকটা সামনে নাও তো, আমি দুদিন ঘুরে আসি। যা ভালো বুঝিস কর। আসার সময় সদর থেকে দুটো ধুতি আনিস তো, তোরটাও ছিঁড়ে গেছে, আমারটাও ছিঁড়ে গেছে। দাদা, আপনি ওকে যেতে বারণ করুন। এই কেন রে? গতবারও তুমি মানিকচকের হাটে গিয়েছিলে কাজ করবে বলে, 7 দিন পর ফিরেছিলে। একটা পয়সা তো রোজগার করোইনি, উল্টে যা নিয়ে গেছে সব খরচা করে ফিরেছিল। কি বলছিস তুই? ছাড় না, বাচ্চা মেয়েটা সারাদিন কাজ করেছে, ওর মেজাজ খারাপ তাই বলেছে। মেজাজ খারাপ? মেজাজ খারাপ আবার কি? ও কাজ করছে না বৌদির সাথে কাজ করছে? ডাকো বৌদিকে একবার। চুপ কর, বৌদি এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছে। মানিকচকের হাটে খুবই কাজ করেছিলাম। টাকা যদি ফেরার পথে হারিয়ে গিয়ে থাকে তাহলে কি করতে পারি বলতো? বাজে কথা। এই দেখ, তোকে সাবধান করছি আমি। মানিকচকে সেই সময় কোনো হাট বসেনি, আমি খবর নিয়ে দেখেছি। হাট বসেছিল তুমি ফেরার 3 দিন পর। এই কেউ চুপ করবি? তাই থাম, ওরা না জেনেই বলেছে। আমি জেনেই বলছিলাম। আবার কথা বলছিস? বৌমা থাক না বৌমা, ও যেন কাল হাটে না যায় দাদা। ছিলেন এবারটা ছেড়ে দে। তার থেকে কম চল, কাল গিয়ে পাট কাটা হয়ে গেলে চাল ছাইকো কাছাড়ি। আমি জমিদার বাড়ি যাবো না। কেন রে? আরে ওরা 8 ঘন্টা ধরে খাটায় পয়সা দেয় না। আমি কাল সেতুর বাড়িতে যাবোই যাবো। তাদের যা মনে হয় হোক। ছিলে ও ছিলে, আরে খেয়ে যা। ও এখনো বাচ্চাদের মতন কি যে করে। ছিদা চলে যায় পরদিন সকালে, আর সুরিখানায় সে তার সবকটা টাকাই প্রায় শেষ করে আসে। মন মরা হয়ে চন্দরা ঘাটে জল আনতে যায়, গিয়ে এক অপূর্ব গান শুনতে পায়। গিয়ে দেখে এক বাউল এক অপূর্ব গান গাইছে।
আমি তো গান গাই আমার মনের গান, তুমি এ গান কি করে গাইবে? তোমার মনের মাঝেও গান আছে, তুমি তারে চিনে নাও না। আমি তো তাকে চিনতে পারবো না। মা জননী, আমি যার গান গাই তিনি হলেন নিরাকার, তারে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তারে অনুভব করতে হয়। যদি মন প্রাণ জুড়ে তারে ডাকো তবেই তারে বুঝতে পারবে। পারবো? নিশ্চয়ই পারবে। ছিদামের বাড়ি ফেরার সময় চক্রবর্তী বাবুর সাথে দেখা হয়, আর তারা দুজনে চন্দরাকে ওই বাউলের সাথে কথা বলতে দেখে। ওই দেখ তোর বউয়ের কাণ্ড দেখ। বাউলের সাথে বেশ জমিয়ে গল্পে পেতেছে তোর বউ। গায়ে কিন্তু ঢিলি পড়ে যাবে, আর কান পাতা যাবে না। আচ্ছা, এর মধ্যে তো বাড়ি যাবো বুঝলি, কটা টাকা বাকি আছে সেটা জানতে যাবো। এখন চলি। চন্দনা, এই চন্দনা, তোমায় কে ডাকছে? তুমি কে? আমার স্বামী। যাও, স্বামী ডাকলে যেতে হয়, স্বামীকে অমান্য করো না। এই 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 বল, তোর এই তাকানো রঙ্গ তা আমার সামনে কিছু বুঝে না? বল। বলবো না, বলবো না, বলবো না। বলবি না মানে? ছাড়ো আমায়, ছবে না। আমাকে ঘৃণা করে আমার। কি রে? আমাকে ঘৃণা করবি না? আমাকে তো ঘৃণা করবি? ওই দাঁড়িয়ে লোকটার সঙ্গে আমি দেখেছি, ও তোকে বিশ্বজিৎ করে কি একটা বলছিল। আমাকে ভুল বোঝাচ্ছিস? আমি কিছু বুঝি না, না? কি বলো তুমি? হ্যাঁ, ওকে আমার অনেক ভালো লাগে আমার। তোমার মতো না, অনেক ভালো। তোমার থেকে অনেক ভালো। তোমার মতো নষ্ট মানুষ তো নয়। আমি নষ্ট মানুষ? আমি নষ্ট? আমি নোংরা? আমি যে তোকে ভালোবাসি, তোকে আমাকে ভালোবাসতে হবে? পারবো না। আরে আরে, আমি তোকে ভালোবাসি তো, তোকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না, ছাড়ো। ছিদাম কাজে বেরিয়ে যাবার পর চন্দরা তার বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই চন্দরা, তুই কোথায় যাচ্ছিস রে? মামার বাড়ি। আমি আর এখানে থাকবো না। কি হয়েছে বল? আমি এখানে থাকবো না। মার্কেটে পড়ে থাকবো নাকি এখানে? ওরে, স্বামী যখন মারে ওটা মার নয়, ওটা সোহাগ। বুঝলি পোড়ার মুখে? আমার শখের মুখে আমি ছাড়া মারি। ছাড়ো আমাকে। ওরে পোড়ার মুখে যাস নে, ওকে হারাম দাদি। ফিরে আয়, ফিরে আয়। স্বামী ঘর ছেড়ে যেতে নেই, ফিরে আয়। বাড়িতে ফিরে চন্দরাকে না দেখতে পেয়ে ছিদাম চন্দরার মামার বাড়ি চলে যায়, ওকে মানায়। আমি আমার তোর কাছে বেরিয়ে কেন বলতো? একদম তুই ছুচকি মেয়ে, তোর কাছে এড়িয়ে যাই কেন রে আমি? জানি না। যত তোকে ভাবি হাতের মুঠোর মধ্যে রেখে দেবো, তত তুই 10 আঙুলে মাছ দিয়ে বেরিয়ে যাস। কেন রে? আমারে তুমি কোনো দিন ধরে রাখতে পারবে না। বাজে মেয়ে, নষ্ট মেয়ে, তুই বললে আবার হাত জোড়া। যেদিন সত্যি সত্যি মরে যাবো না, সেদিন বুঝবে। সেদিন অসম্ভব গুমোট। দুঃখী আর ছিদাম অন্য গ্রামে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় অত্যাচারী জমিদারের পেয়াদারা এসে হাজির হয় ওদের বাসায়। বাড়িতে কোনো খাবার ছিল না, খালি পেটেই ছিল ওরা। সবে মাত্র দুগাল মুড়ি খেতে যাচ্ছিল, এমন সময় দুঃখীরাম, কাছারি দিয়ে বাবু ডেকেছে। কেন? কাম আসে, তারা বাঁধতে হবে। আসমদের হবে নি? সেটা বাবুদের পাওকে চলো। আরে আমাদের কথাটা তো শুনো একবার। কোনো কথা নয়, বাবু ডেকেছে, যাবি, দাটাও নিয়ে নে। আরে আরে, এই দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও। না, চল চল। দুই ভাই জমিদারের বাড়িতে চলে যাওয়ার পর বলি, ও মহারানী, সংসারে তো কিচ্ছু কাজ করিস না, শুধু হা করে বসে থাকলে কি চলবে? সকাল থেকে খাটতে খাটতে আমার হাড় মশ কালি হয়ে গেল। মহারানী শুধু বসে বসে আকাশই দেখে যান। বলতে কথা কি কানে যাচ্ছে না নাকি? আমার অত সৌভাগ্য কোথায় হলো গো দিদি, যে তোমার কথা আমার কানে ঢুকবে না। মস্করা হচ্ছে? পাগল, আমার ঘাড়ে একটাই মাথা আছে, তোমার সাথে মস্করা করে খোয়াই আর কি।
তুই আবার এখানে এখানে কথা বলবি না বলছি। তুই আবার ঠুকিস, আমি কি কিছু বুঝতে পারি না? তুমি বড্ড বোকা। তুই আবার বোকা বললি? হতভাগা, হাত জ্বালানি, আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। তো ছুটছো কেন দিদি? তোমার সাথে না হয় একটু রসিকতাই করলাম। রসিকতা? রসিকতা তো করবি। আমি না তোর থেকে বড় হই, আমি কিনা সকাল থেকে খাটতে খাটতে মরে একদম হেজে গেলাম, আমার সাথে তো রসিকতাই করবি? এই সব কিছুর জন্য দায়ী ওই হিংসেটা। আমার সব খাওয়ার বলে কিচ্ছু রইল না এই জীবনে। বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমি যে মতোই খাচ্ছি। আজকে আসুক ওই হিংসেটা, ঘরে একটা দানা নেই। আজকে তোরা আমার মাথা খাস, বুঝলি? আজকে আমার তোরা মাথা খাস। যাও না দিদি, রাজি বাড়ি দুটো চাল যদি পাওয়া যায়, ওরা তো খেতে খেতে আসবে, পয়সা তো নিয়ে আসবেই, ওরে না হয় ফেরত দেওয়া যাবে। এরা ভিক্ষে করে কতদিন চালাবো বল? ওরা তো চলে গেল, আমরা কি খাবো কি করবো একবার তো ভাবলো না। ওরা কি করবে বলো? দেখলেই তো জমিদার বাবু লেটের পাঠিয়ে ওদেরকে কেমন ডেকে নিয়ে গেল। আমরা কিছু খাই না খাই, ওদের পেট তো ঠান্ডা করতে হবে নাকি? দেখো খাটাখাটি করে আসছে, দাদা যদি খাবার না পায়, দাদার আবার মেজাজ চলবে। দাদা যে খিদে সহ্য করতে পারে না। মেজাজ চলুকে, আমি আর ভিক্ষে করতে পারবো না, আমার আর মন চায় না, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন যেতে পারবে না, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। আচ্ছা আমাকে ভর্তি বাড়তে কিছু একটা দাও না গো। এই নে ঘটিটা নিয়ে চক্রবর্তী বাবুর কাছে বাধা দিয়ে কটা পয়সা নিয়ে আয়। চক্রবর্তী মশাইয়ের কাছে গিয়ে চন্দ্রা ঘটিটা দিয়ে কিছু পয়সা চায়। এ তো ফাটা ঘটি রে। যা, তুই এত দূর বয়ে এনেছিস, তোকে এর জন্য 2 পয়সা দেবো। না বাবু, ভর্তির জন্য 4 পয়সা দিতে হবে। 2 পয়সা কি হবে বলুন তো? 4 পয়সা? 4 পয়সা মানে কি হবে? তোর বর যখন বাড়ি গেলে পয়সা ওড়ায়, তখন তো কিছু বলিস না। বাবু, আমি এখানে আপনার কাছে বিক্রি করতে আসিনি। ঘটি হাতে করে এনেছি, ঘটির মূল্য ধরে দিন, আমি চলে যাব। আমার স্বামী না, আমি কথা শুনতে পাবো, আমি রাজি নই। এই মেয়ে, তোর মুখে না একেবারে খই ফুটছে। এত স্বামী করিসনি তো। তোর স্বামী হাটে গিয়ে কি করে তা যদি জানতিস, অত স্বামী সব দেখাসনি। ঠিক আছে, চাই না আপনার পয়সা, আমি ঘটি ফেরত দিয়ে দিন। এই 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 তোকে আমার পাশে আয় না। তোকে না পয়সা নয় টাকা দেবো, কিন্তু তুই সবার পাশে এসে বস না। আয়। বাবু, বাবু, এই কথা যদি আমার স্বামী জানতে পারে, আমার হাত কিন্তু কেটে নেবে। আর দাদা যদি জানতে পারে, মনটা কেটে উড়ে দেবে। তোর লাগে তোর কথা কেউ বিশ্বাস করবে না। যা যা আমাকে যা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করায় জমিদার দুঃখী আর ছিদামকে সারাদিন এক দানাও খেতে দেয় না। কাজ শেষ করে খিদে অতিষ্ঠ হয়ে ওরা জমিদারের কাছে ওদের পাওনাটা চাইতে যায়। কর্তা, আমরা গরিব মানুষ, অপরাধ নেবেন না। সারাদিন না খাওয়া, ঘুমিয়ে পড়ে বৃষ্টিতে ভিজে আমরা গ্রাম শেষ করলাম। এখন পাওনাটা তো দিবেন নাকি? গুছিয়ে কথা বললি তো? তা এতক্ষণ ধরে যে বললাম সন্ধ্যেকালে মা লক্ষ্মীর বিদেয় করতে নিষেধ আছে, কথাটি কানে নেয় যায় না। পেট শাস্ত্র মানে না কর্তা। কাম করাইছে টাকা দিবেন, সোজা কথা। বললাম তো কাল নিবি হারামজাদা, ওদের ঘাট ধরে বের করে দে তো। শ্রীরাম চল। মাথায় তখন রক্ত চড়ে আছে। দুঃখী খিদের জ্বালায় তাড়াহুড়ো করে বাসায় ফেরে। বড় বউ, ভাত দে। ভাত কোথায় যে ভাত দেবো? তুই কি চাল দিয়ে গেছিলি? নাকি আমি অন্যভাবে রোজগার করে আনবো? কি এত বড় কথা, এত বড় কথা। কথা বলিস তো,
হয়েছে গো? চুপ করে যা। বাড়ির ভেতরে যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখালের দল গরু নিয়ে ঘরে ফিরছে। ওপারের মাঠে যারা গিয়েছিল তারা সবাই 2-4টি ধান নিয়ে বাড়ি ফিরে এসেছে। এমন সময় রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্য দুঃখীর বাড়ি এলেন। সদর দরজা দিয়ে দুঃখীর বাড়িতে ঢুকেই চক্রবর্তী বাবুর গা ছমছম করে উঠল। ঘরে এখনো প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় দু একটা অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে। দুঃখীর বাচ্চা ছেলেটি যতবার মা মা বলে চিৎকার করে উঠছে, ছিলাম তার মুখ চেপে ধরছে। রামলোচন ধীরে জিজ্ঞাসা করলেন, দুঃখী দুঃখী আছিস নাকি? কি হয়েছে চক্রবর্তী বাবুর? আরে বউরা কি আজও ঝগড়া করে বসে আছে? সারাদিনই তো চিৎকার চেঁচামেচি শুনলাম। তা একটু হয়েছে। আমদা আমদা করছিস কেন? দুঃখী কাঁদছে কেন রে? বাবু, সর্বনাশ হয়ে গেছে। ওদের আবার সর্বনাশ কে? কি হয়েছে? দুজনে ঝগড়া করতে করতে ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। রাম রাম, মরেনি তো? বাবু মরে গেছে। আমার বউটাকে বাঁচাও বাবু, আমার বউটাকে বাঁচাও। দেখ, একটাই উপায় আছে। তুই এক্ষুনি থানায় যা, বল গিয়ে তোর বড় ভাই দুঃখী খেটে ফুটে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা ভাত চাইছিল। হাত নেই বলাতে ঈদের জ্বালায় রাগে স্ত্রীর মাথায় দাম বসিয়ে দিয়েছে। থানায় কথা বললে ওর বউটা হয়তো বেঁচে যাবে। বাবু, বউ গেলে বউ পাবো, কিন্তু দাদা ফাঁসি গেলে তো দাদা পাবো না, বলো তুমি। সেটা অবশ্য ঠিকই বলেছিস, তবে যা বুঝেছে তাই বলিস। সব দিক রক্ষা করা তো সম্ভব নয়। আমি চলি রে। রাম 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 রাম। দাদা, ও দাদা, তোমায় যা বলি শোনো। তোমায় যা যা শিখেছি তাই বলো, ভুলো না যেন। কিন্তু চন্দ্রনাকে বাজারে কি করে রেখেছিলে? ও তুমি চিন্তা করো না, আমি ঠিক বাঁচিয়ে নেবো ওকে। চন্দ্রা, তোকে যা শিখেছি না দাদাবাবুর কাছে তাই করবে কিন্তু। থানা থেকে আসছি। দাদাবাবু, আমার বউকে মাফ করে দিন। ও কিচ্ছু করেনি বাবু, কিছু করেনি। তাই না, খুনের আসামিকে করে বাজার করতেই হবে। তোর বউকে ডাকবি নাকি জেনেই চেবার করবো? আমি এসে গেছি দাদাবাবু, আমি তৈরি। চলুন থানায়। থানাতে দাদাবাবু, বড়বাবুকে আনন্দ করছিল, সেই ধাক্কা ধাক্কিতেই আপনি দাদাকে জিজ্ঞেস করবেন না। ও ওরকম মেয়ে নয়, গ্রামের সবাইকে শোনায় ও খুব ভালো মেয়ে। সে তো বুঝলাম, ঠিক আছে, আমি তোর সামনে ওকে জিজ্ঞাসা করছি। তুই নিজের কানে তোর বইয়ের কথা শুনে নে। দেখ, আচ্ছা মেয়ে, তুমি তোমার উপর কোনো জুলুম করছি না, তুমিই বলো কি জানতে চান বলুন? রাধাকে কে খুন করেছে? আমি ভুল করেছি। কেন করেছ? আমার যাকে আমি সহ্য করতে পারতাম না। ঘটনা ঘটার সময় তোমার সাথে কোনো কথা কাটাকাটি হয়েছিল? না, তোমার যা কি তোমাকে বাধ্য করেছিল? না, তাহলে কেন তুমি ওকে খুন করলে? আমার ইচ্ছে। আর না না, মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। বড়বাবুকে আচ্ছা মেয়ে, তাহলে তুমি কোনো পরিচালনা ছাড়াই ঠান্ডা মাথাতে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তুমি তোমার বড় যাকে খুন করেছো, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এরপর তো কোনো কথাই নেই। রথে ও রথে যাও, ওই মেয়েকে নিয়ে যাও। না না, আমি বিশ্বাস করব না বাবু, ও কিছু করেনি। ছিঁড়ে আমার আর কিছু করার নেই। তোর বউকে কোর্টে চালান দিতেই হবে। কুটে, আমি ওর সাথে কথা বলবো, আমাকে তোর সাথে কথা বলতে দিন। তার আর কোনো উপায় নেই, তার পারা যাবে না। কোর্টে চন্দ্রার শুনানি শুরু হলো। ধর্মাবতার গত 3রা বৈশাখ আসামি চন্দ্রা রুই
তার বড় যা রাধারুইকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। পাড়াপড়শি সাক্ষ্য নিয়ে আমরা জানতে পেরেছি এই দুই জায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। ঘটনার দিনে সকাল থেকে দুজনের মধ্যে খুবই ঝগড়াঝাটি চলছিল। আমি একমাত্র সাক্ষী রামলোচন চক্রবর্তীকে কাঠগড়ায় ডাকতে চাই। রামলোচন চক্রবর্তী আগে। হ্যাঁ ধর্মকর্তা, আমি ওই খুনটা হয়ে যাওয়ার পরই ওদের বাড়ি যাই। সিধা আমার পা জড়িয়ে বললো, বউকে কি করে উদ্ধার করবো বলে দিই। আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না। সিধা আমাকে জিজ্ঞাসা করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত খেয়ে পায়নি বলে বউকে মেরেছে, এতে কি আমার বউ খারাপ হবে? আমি বললাম, খবরদার আরামজাদা, আদালতে এক বন্য মিথ্যা বলিস না। এতবার মত আমার নেই, আমি সত্যের পথে চলি। আদালতে মিথ্যা বললে তার থেকে বড় পাপ আর হয় না। হুজুর, আমি লুকিলাম রুই। আমি খুন করেছি হুজুর, আমি খুন করেছি। কেন খুন করেছো? আমি ভাত চেয়েছিলাম হুজুর, আমার বউ ভাত দেয়নি। ধর্মাবতার বুঝতেই পারছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। না হুজুর, আমি যা বলছি সত্যি বলছি। হ্যাঁ হুজুর, আমার বউ কোনো দোষ করেনি, কোনো দোষ করবো একেবারে নির্দোষ। ধর্মাবতার বাড়ির স্ত্রীকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য এরা বানিয়ে সব মিথ্যে বলছে। না 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 হুজুর, না, একদমই নয়। চুপ করো, মিথ্যে বলবে না, যাও। আমার শেষ সাক্ষী আসামি নিজে। আসামি চন্দ্রারুই হাজির। তোমার বড় যা রাধারুইকে কে খুন করেছে? চুপ করে থেকো না, উত্তর দাও। আমি আর কতবার বলবো তোমাদের, আমি খুন করেছি, আমি। তুমি তাহলে তোমার অপরাধ স্বীকার করছো? কতবার করতে হবে সেটা? প্রথম থেকে তো একই কথা বলে আসছি। তোমার এই অপরাধের কি শাস্তি জানো? না, ফাঁসি। তাই দাও না আমার, তোমাদের পায়ে পড়ে, আমি তো আর পারছি না। তোমাদের যা খুশি করো, আমার আর সহ্য হচ্ছে না। মিথ্যে মিথ্যে বলছে হুজুর, ও মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি, আমি খুন করেছি। আমাকে শাস্তি দিন, ও কিছু করেনি, আমাকে শাস্তি দিন। ও তোমার কে হয়? স্বামী। ও তোমাকে ভালোবাসে না? বাসি, খুব ভালোবাসি। অমন ভালোবাসা পেলে যে কোনো মেয়ে মরতে যাবে। আর তুমি ওকে ভালোবাসো না? বাসি, খুব বাসি। ধর্মাবতার এতক্ষণে নিশ্চয়ই সব জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে। এই চন্দ্রারুই একজন খুনি। তার পরম কাছের আত্মীয় রাধারুইকে এই মহিলা বিনা দোষে বিনা অপরাধে ঠান্ডা মাথায় খুন করেছে। নারী বলে একে মার্জনা করা মোটেই উচিত নয়। এ নারী জাতির কলঙ্ক। এর একমাত্র শাস্তি হলো ফাঁসি। আদালতের কাছে আমি সুবিচার আশা করছি। চন্দরার ফাঁসির সাজা হয় ফাঁসির আগের দিন। কাল তোমার ফাঁসি। তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও? যদি চাও তবে একবার দেখা করতে পারো। মা, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। মাকে আনানোর ব্যবস্থা করো। ও তো বেঁচেই নেই। তা কালই তো আবার দেখা করবো। তোমার স্বামী কদিন ধরে বসে আছে জেলের গেটের সামনে। ওকে আসতে বলবো, খুব কাঁদছে। তোমার স্বামী কিন্তু তোমায় খুব ভালোবাসে। মদন,